নতুন নীতিমালায় আমরা চাইলাম আমাদের অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠা হোক, কিন্তু নতুন নীতিমালার মধ্যে আমাদের 18 সালে যে নীতিমালা যে রাইটসগুলো ছিল এবং 3 খ অনুযায়ী যে রাইটস ছিল, আজকে সেটা তো আমাদের পতন করে দেওয়া হয়েছে। সেখানে আমাদের আজকে উৎসব বোনাস নাই, আমাদের ওভারটাইম নাই, আমাদের 8 ঘন্টা কাজ যেটা আন্তর্জাতিক স্বীকৃত মহান মে দিবসে 1846 সালে আমেরিকার শিকাগো শহরে যেই অধিকার শ্রমিকরা বুকে রক্ত দিয়ে তৈরি করেছিল, সেই অধিকারগুলো সারা পৃথিবীর মানুষ যেখানে স্বীকৃতি দিয়েছে, তাহলে আমাদের বাংলাদেশের আউটসোর্সিংটা কি মে দিবসের অধিকার থেকে বঞ্চিত? আমাদের রাইট সেই 8 ঘন্টা কর্মদিবস, আর 8 ঘন্টার কাজের উপর যদি কাজ করাতে হয়, তাহলে দুনিয়ায় বাংলাদেশে অন্যান্য জায়গায় এমনকি গার্মেন্টস সেক্টরের মধ্যেও 8 ঘন্টার বেশি যদি কাজ করা হয়, তাহলে এটা ওভার টাইম দেয় না সেখানে? আমাদেরকে ওভার টাইম দেওয়া হচ্ছে সেখানে। তাহলে কিসের চাকরি দেওয়া হলো সেটা আমাকে? আমাদের চাকরির আগা নাই মাথা নাই। তারপরে আমাদের গার্মেন্টস সেক্টরের শ্রমিকের কাজ করতে হয় কয়দিন? আমরা যদি সপ্তাহে 1 দিন করে বাদ দিই তাহলে হলো 26 দিন। এরপরে আছে আনলিভ, আনলিভ পায় 1 দিন, চলে যায় 5 দিন। বাস্তবে একজন এবং উৎসব ছুটি বিভিন্ন সহ আরও 1 দিন, বাস্তবে একজন শ্রমিককে 22 দিন কাজ করতে হয়। আর আমাদের এই দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক কাজ করতে হয় তাকে 30 দিন। এটা তো মানে জানা সেখানে 22 দিনের যে বেতন কাঠামো, সরকারের নিয়ম অনুযায়ী বেতন কাঠামো যেটা হয়, বাংলাদেশে একটা বেতন কাঠামোর জন্য একটা ন্যূনতম মজুরি বোর্ড আছে। এই বোর্ডের অফিস হচ্ছে এই তোপখানা রোডে 6 তলায়। এই তোপখানা 6 তলায় ন্যূনতম মজুরি বোর্ড, 43টা সেক্টর আছে। এই সেক্টরের মধ্যে আমাদের এই শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো কত হবে, কয় ঘন্টা কাজ হবে, ওভারটাইম কত হবে, সপ্তাহে 1 দিন ছুটি হবে, সরকারি যে সমস্ত উৎসব ভাতা আছে, আনলিভের ছুটি আছে, আইন অনুযায়ী বাংলাদেশ সরকারের যে আইন, আমাদের দেশের যে আইন, শ্রম আইন অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা ছুটি প্রদান করতে হবে। আর যদি ছুটির দিন কাজ করানো হয় কোনো প্রয়োজনে, তাহলে দ্বিগুণ হারে মজুরি প্রদান করতে হবে সেখানে। এই তো আমাদের দিতে হবে। আমরা কাজ করি মেডিকেলে, আমরা কাজ করি সাধারণ সরকারি প্রতিষ্ঠানে, টেবিলের ফাইল এনে দেয়, গুডাউনের ভিতরে যে গরমের মধ্যে কাজ করি, আমরা কাজ করি অফিসের যেখানে কোনো এয়ার কন্ডিশন নাই, এমনকি ফ্যান নাই, বসে থাকতে হয় ফ্যান ছাড়া বারিন্দার মধ্যে। তারপরে আমরা কেউ অসুস্থ হলে আমাদের কোনো চিকিৎসার কোনো ভাতা নাই সেখানে। আমি একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশে একটা পশু আইন আছে, পশু আইন আছে। সেই আজকে যারা ডেয়ারি ফার্ম করেন, পোল্ট্রি ফার্ম করেন, আজকে যেখানে গরু রাখা হয়, এখানে পশু রাখা হয়, মনে কিছু করবেন না, ওইখানেও ফ্যানের ব্যবস্থা আছে, ওদেরও আজকে গরু ছাগলের চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের কেন চিকিৎসার ব্যবস্থা থাকবে না? অনেকগুলো কথা আছে সেখানে। এরপরে ঝুঁকি ভাতা, অধিকার ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, এগুলি বাংলাদেশ শ্রম আইন এবং আইএলওতে এগুলোতে স্বীকৃত অধিকার। চাকরির নিশ্চয়তা, আজকে চাকরি আছে কালকে নাই, কচু পাতার পানির মতো, এটা হতে পারে না। দুর্নীতিবাদের চাকরি হয় আর খেটে খাওয়া মানুষের চাকরি চলে যায়, এটা হতে পারে না। বিনা কারণে চাকরিত করা যাবে না। অর্থাৎ কন্ট্রাক্টর বা কোনো উপর মহলের নির্দেশনা অনুযায়ী অবৈধ কাজ করা না করার কারণে, তার ঘুষ লেনদেন করতে না কারণে আমার চাকরি বরখাস্ত করা যাবে না, চাকরিত করা যাবে না সেখানে। এরপরে মাসিক বেতন 30,000 টাকা নির্ধারণ। গার্মেন্টস শ্রমিকদের বেতন কত চাচ্ছে আজকে? সরকারি বেতন স্কেল কত? 5% হারে ইনক্রিমেন্ট দিতে হবে প্রতি বছর। চাকরির নিয়োগপত্র প্রদান, আমার চাকরির নিয়োগপত্র প্রদান ছাড়া বাংলাদেশ শ্রম আইনে আছে, যদি কাউকে নিয়োগ দেয় তাহলে তাকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয় সেখানে। আমাদের জন্য সেটা কেন দেওয়া হবে না? চাকরির কর্মঘণ্টা নির্ধারণ, অনেক প্রতিষ্ঠানে পদবি থেকে বঞ্চিত আছে। তার যে কাজ করে ইলেকট্রিশিয়ান তাকে বানায় দিয়েছে সুইপার, যে কাজ করে ইলেকট্রিশিয়ান এখানে পিয়ন। এটা হতে পারে না। এরপরে
যারা জীবন বাজি রেখে করোনাতে অংশগ্রহণ করেছে এবং করোনা প্রণোদনা এবং সকল প্রকার সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছে, তাদের সুযোগ সুবিধা প্রদান করতে হবে। আমি আজকে এই যে এখানে 6 দফা দাবিনামা দেওয়া হয়েছে, এখানে সরকারের যারা প্রতিনিধি আছে, আমি বলবো আজকে সভাপতি সেক্রেটারি বলবো, আমি নিজে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাব, আপনারা আমার সাথে 4-5 জন যাবেন।